আচ্ছা, আজকে আমরা একটা অসাধারণ কিন্তু খুব দুঃখের প্রেমের গল্প নিয়ে কথা বলবো। ভেনিসের গল্প। হুম। ভেনিস। সেখানে ছিলেন ব্রাবানশীয়, বেশ ধনী একজন সেনেটর। আর তার খুব সুন্দর, সজ্জন মেয়ে ডেসডিমোনা। ডেসডিমোনা। হ্যাঁ, অনেকেই তো চেয়েছিল তাকে বিয়ে করতে। ঠিক। কিন্তু ডেসডিমোনা বেছে নিলেন ওথেলোকে, একজন মুর সেনাপতি, খুব সম্মানিত। ব্রাবানশীয় নিজেও কিন্তু ওথেলোকে বেশ স্নেহ করতেন। হ্যাঁ, করতেন। কিন্তু এই বিয়েটা, ওথেলো যেভাবে ডেসডিমোনার মন জয় করেছিলেন, সেটা একটু অন্যরকম। অন্যরকম? কিভাবে? আসলে ওথেলো খুব ভালো বক্তা ছিলেন। উনি প্রায় ব্রাবানশীয়র বাড়ি যেতেন আর সেখানে শোনাতেন তার যুদ্ধের সব গল্প। কোথায় লড়েছেন, কি বিপদ পেরিয়েছেন, এমনকি দাসত্বের জীবন থেকেও কিভাবে মুক্তি পেলেন, এইসব। ও, দারুণ রোমাঞ্চকর সব অভিজ্ঞতা। ঠিক। আর ডেসডিমোনা এই গল্পগুলো খুব মন দিয়ে শুনতেন। ওথেলোর চেহারা বা গায়ের রং নয়, তার ভেতরের সাহস, তার অভিজ্ঞতা, তার হৃদয়, এইগুলোই ডেসডিমোনাকে টেনেছিল। তার মানে গল্প শুনতে শুনতেই প্রেম। হ্যাঁ, অনেকটা তাই। আর সেই টানেই তারা গোপনে বিয়ে করে ফেলেন। কিন্তু এই গোপন বিয়ের খবরটা যখন ব্রাবেনশীয় জানতে পারলেন, তখন তো সাংঘাতিক রেগে গেছিলেন, তাই না? অবশ্যই। উনি ভাবলেন এটা স্বাভাবিক না, ওথেলো নিশ্চয়ই কোনো জাদু করেছে। সোজা ডিউকের কাছে নালিশ নিয়ে গেলেন। কিন্তু ঠিক সেই সময়ই তো আবার অন্য একটা বিপদ এলো। হ্যাঁ, সেটাই হলো মোড় ঘোরানো ব্যাপার। খবর এলো যে তুর্কিরা সাইপ্রাস আক্রমণ করতে আসছে, আর ভেনিসের জন্য তখন ওথেলো অপরিহার্য। মানে সেনাপতি হিসেবে তার কোনো বিকল্প নেই। বাহ, পরিস্থিতিটা তাহলে বেশ জটিল। একদিকে মেয়ের বিয়ের নালিশ, অন্যদিকে দেশ রক্ষার ডাক। একদম। সেনেটের সামনে দাঁড়িয়ে ওথেলো কিন্তু খুব শান্ত থাকলেন। উনি বললেন, কোনো জাদু নয়, শুধু তাদের ভালোবাসার গল্পটা বললেন, কিভাবে শুরু হলো সবটা। তার কথা কি ডিউক বিশ্বাস করলেন? করলেন। কারণ ওথেলোর বলার মধ্যে একটা সরলতা ছিল, একটা সততা ছিল। ডিউকও বেশ প্রভাবিত হলেন। আর তারপর তো ডেসডিমোনা নিজেও এলেন। ডেসডিমোনা কি বললেন? কর্তব্য আছে ঠিকই, কিন্তু এখন স্বামীর প্রতি তার ভালোবাসা আর কর্তব্যটাই বড়। আবার সামনেই কথা বলা বেশ সাহসের ব্যাপার। ব্রাবানশীয় আর কি করবেন, অনিচ্ছা সত্ত্বেও মেনে নিলেন। কিন্তু যাওয়ার আগে ওথেলোকে একটা কথা বলে গেলেন, কি কথা? একটা সাবধান বাণী। বললেন, যে মেয়ে নিজের বাবাকে ঠকাতে পারে সে কিন্তু স্বামীকেও ঠকাতে পারে। এই কথাটা কেমন যেন একটা কালো ছায়ার মতো রয়ে গেল। তারপর ওথেলো আর ডেসডিমোনা সাইপ্রাসে গেলেন যুদ্ধ করতে। হ্যাঁ, গেলেন। কিন্তু গিয়ে শুনলেন ঝড়ে তুর্কিদের জাহাজ ডুবি হয়েছে। মানে যুদ্ধটার হলই না। যাক, বাইরের বিপদ কাটল। কিন্তু ভেতরের বিপদটা তখনই শুরু হলো। এখানে আমাদের গল্পের আরও দুটো গুরুত্বপূর্ণ চরিত্র আসে। একজন ক্যাশিও, ওথেলোর খুব বিশ্বস্ত তরুণ লেফটেন্যান্ট। আচ্ছা। আর অন্যজন? ইয়াগো, একজন বয়স্ক সেনানী। সে আসলে নিজে লেফটেন্যান্ট পদের আশা করেছিল, কিন্তু ওথেলো সেটা ক্যাশিওকে দেওয়ায় সে ভীষণ ঈর্ষান্বিত হয়ে পড়ে। ও, পেশাগত ঈর্ষা। শুধু তাই নয়, ইয়াগোর মনে আরও একটা সন্দেহ ছিল, যদিও সেটার কোনো ভিত্তি ছিল না। সে ভাবত ওথেলো তার স্ত্রী এমেলিয়ার প্রতি আসক্ত। এই দুটো কারণ মিলিয়ে সে একটা ভয়ঙ্কর প্ল্যান করল। কিসের প্ল্যান? প্রতিশোধের। ওথেলো, ডেসডিমোনা, ক্যাশিও তিনজনকে এক জালে জড়িয়ে ধ্বংস করে দেওয়ার। সে জানত ঈর্ষার জ্বালা মানুষকে কোথায় নামাতে পারে। ইয়াগো তাহলে কাজে লেগে পড়ল। ঠিক তাই। সাইপ্রাসে যখন তুর্কিদের পরাজয়ের জন্য উৎসব চলছে, সেই রাতে ইয়াগো ইচ্ছে করে ক্যাশিওকে প্রচুর মদ খাওয়ালো। ক্যাশিও কি মাতাল হয়ে পড়লেন? হ্যাঁ, বেশ মাতাল হয়ে যান। আর সেই অবস্থায় একটা গণ্ডগোলে জড়িয়ে পড়েন। আর তার ফল হল মারাত্মক। ওথেলো খুব শৃঙ্খলা পরায়ণ ছিলেন, তিনি ক্যাশিওর লেফটেন্যান্ট পদ কেড়ে নিলেন। আহারে, ক্যাশিওর জন্য খুব খারাপ লাগছে। সম্মানটাই তো সব ছিল। একদম। ক্যাশিও একেবারে ভেঙে পড়ল। আর ঠিক এই সুযোগটাই নিল ইয়াগো। সে ক্যাশিওকে গিয়ে পরামর্শ দিল। কি পরামর্শ? এটা তো ভালো পরামর্শই মনে হচ্ছে। বাইরে থেকে তাই মনে হয়, কিন্তু ইয়াগোর উদ্দেশ্য ছিল ভিন্ন। ডেসডিমোনা সরল মনে বারবার ক্যাসিওর জন্য ওথেলোর কাছে সুপারিশ করতে লাগলেন। আর ইয়াগো ঠিক এই দৃশ্যগুলোই ওথেলোর সামনে অন্যভাবে তুলে ধরতে শুরু করল। কিভাবে? কি বলতে শুরু করলো? সে এমন সব ইঙ্গিত দিতে লাগল যেন ক্যাসিও আর ডেসডিমোনার মধ্যে কিছু একটা চলছে। যেমন ক্যাসিওকে ডেসডিমোনার ঘর থেকে বেরোতে দেখে এমন মন্তব্য করল যাতে সন্দেহ জাগে। আবার ওথেলোকে বলল, সাবধান, ঈর্ষা কিন্তু সাংঘাতিক জিনিস।
এমনভাবে বলল যাতে ওথেলো আরও বেশি ঈর্ষান্বিত হয়ে পড়েন। কিন্তু ওথেলো তো একজন বিচক্ষণ সেনাপতি। তিনি ইয়াগোর কথায় এত সহজে... হ্যাঁ, এটাই প্রশ্ন। কেন বিশ্বাস করলেন? আসলে ইয়াগো খুব ধূর্ত ছিল। সে এমন বিশ্বস্ততার অভিনয় করত যে সন্দেহ করার উপায় ছিল না। তাছাড়া ব্রাভানশিওর সেই শেষ কথাটা মনে আছে? হ্যাঁ, যে মেয়ে বাবাকে ঠকাতে পারে। ঠিক, ওই কথাটা অথেলোর মনে কাটার মতো বিঁধেছিল। আর শায়েদ ওথেলোর নিজের মনেও একটা সূক্ষ্ম নিরাপত্তাহীনতা ছিল। তিনি ভেনিসের সমাজে বহিরাগত ছিলেন, মূঢ় ছিলেন। হয়তো ভাবতেন ডেসডিমোনার মতো একজন সত্যিই তাকে ভালোবাসতে পারে কিনা। ইয়াগো ঠিক এই দুর্বল জায়গাগুলোতেই ঘা দিল। আর তারপর এলো সেই রুমালের ব্যাপারটা। ওটাই কি মোক্ষম প্রমাণ হয়ে দাঁড়ালো? একদম। ওই রুমালটা ছিল ওথেলোর দেওয়া প্রথম উপহার। খুব স্পেশাল একটা রুমাল, স্ট্রবেরি নকশা করা। ইয়াগো কি করল, তার স্ত্রী এমিলিয়াকে দিয়ে, যে ডেসডিমোনার পরিচারিকা ছিল, রুমালটা চুরি করালো। এমিলিয়া কি এই ষড়যন্ত্রে জড়িত ছিল? না, এমিলিয়া অতটা বোঝেনি। সে হয়তো ভেবেছিল সাধারণ ব্যাপার। ইয়াগো সেই রুমালটা চুপিসারে ক্যাসিওর ঘরে ফেলে দিল। তারপর সে ওথেলোকে গিয়ে বলল যে সে নিজের চোখে ক্যাসিওকে ওই রুমালটা দিয়ে মুখ মুছতে দেখেছে। ব্যাস, ওথেলোর কাছে এটাই হয়ে গেল অকাট্য কুমান। তার সব বিচারবুদ্ধি লোপ পেল। কি সাংঘাতিক! শুধু একটা রুমাল? ওনার কাছে সেই রুমালটা চাইলেন। ডেসডিমোনা তো দিতে পারলেন না, কারণ সেটা চুরি হয়ে গেছে। আর এটাই অথেলোর সন্দেহকে আরও বাড়িয়ে দিল। তিনি ডেসডিমোনাকে বিশ্বাসঘাতক বলে ভয়ঙ্করভাবে অপমান করলেন। ডেসডিমোনার অবস্থা তখন কি হলো? তিনি তো সম্পূর্ণ হতবাক। বুঝতেই পারছিলেন না তার স্বামী হঠাৎ এরকম কেন করছেন। তিনি অনেক বোঝানোর চেষ্টা করলেন, কাঁদলেন, কিন্তু অথেলো কিছুই শুনলেন না। সেই রাতে শোবার আগে ডেসডিমোনা তার বিয়ের চাদরটা পাততে বললেন। হয়তো শেষ চেষ্টা করতে চেয়েছিলেন সম্পর্কটা বাঁচানোর। কিন্তু ওথেলোর মনে তখন অন্য চিন্তা। হ্যাঁ, শোবার ঘরে ঘুমন্ত ডেসডিমোনাকে দেখে অথেলোর মন একটু নরম হয়েছিল ঠিকই, কিন্তু তার ভেতরের জেদ আর সন্দেহ তাকে থামতে দিল না। তিনি ভাবলেন ডেসডিমোনা বেঁচে থাকলে আরও অনেক পুরুষকে ঠকাবে, তাই শাস্তি হিসেবে তিনি ডেসডেমোনাকে... হ্যাঁ, ডেসডিমোনা ঘুম থেকে জেগে ওঠার পর তাকে শেষবারের মতো প্রার্থনা করতে বললেন। তারপর ডেসডিমোনার সব অনুনয় অগ্রাহ্য করে সেই বিছানার চাদর দিয়েই তাকে শ্বাসরোধ করে হত্যা করলেন। নিজের হাতে, যাকে এত ভালোবেসেছিলেন। ভালোবাসার চরম রূপ যেন ঘৃণার চরমে গিয়ে পৌঁছাল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই এমিলিয়া ঘরে ঢুকলেন। আহত ক্যাসিওকেও আনা হলো। তাহলে কি সত্য প্রকাশ পেল? হ্যাঁ, এমিলিয়া আর চুপ থাকতে পারলেন না। তিনি চিৎকার করে সব বলে দিলেন। কিভাবে ইয়াগো তাকে দিয়ে রুমাল চুরি করিয়েছিল, কিভাবে পুরো ষড়যন্ত্রটা সে সাজিয়েছে। ক্যাসিওর পকেট থেকে পাওয়া চিঠিও ইয়াগোর চক্রান্ত প্রমাণ করল। ওথেলো তখন বুঝতে পারলেন যে তিনি কি ভয়ঙ্কর ভুল করেছেন। একজন নিষ্পাপ বিশ্বস্ত স্ত্রীকে তিনি সন্দেহের বশে হত্যা করেছেন। এই উপলব্ধিটা তার কাছে অসহ্য ছিল। তারপর অনুশোচনায় দগ্ধ হয়ে তিনি নিজের তরবারি বের করলেন এবং ডেসডিমোনার নিঠর দেহের পাশে নিজের বুকেই সেটা বসিয়ে দিলেন। আত্মহত্যা করলেন। উফ, কি মর্মান্তিক পরিণতি! একজন মহান বীর, একজন প্রেমিক স্বামী, শুধুমাত্র এক খলনায়কের চক্রান্ত আর নিজের অন্ধ ঈর্ষার শিকার হয়ে শেষ হয়ে গেলেন। এই গল্পটা আমাদের সবসময় মনে করিয়ে দেয় বিশ্বাস জিনিসটা আসলে কতটা ঠুনকো হতে পারে। আর ভীতিহীন সন্দেহ কিভাবে এক মুহূর্তে সবকিছু তছনছ করে দিতে পারে। একদম। অন্যের কথায় কান দেওয়ার আগে, বিশেষ করে যখন সেটা কারো চরিত্র নিয়ে হয়, নিজের বিচারবুদ্ধি প্রয়োগ করাটা যে কতটা জরুরি, ওথেলোর গল্পটা সেটারই একটা চরম উদাহরণ। আচ্ছা, এটা কি ভাবার বিষয় নয় যে আমরা অন্যের ভালোটা সহজে বিশ্বাস না করলেও খারাপটা বা সন্দেহের কারণটা কেন এত সহজে বিশ্বাস করে ফেলি? শেক্সপিয়ারের ওথেলো পরীক্ষার জন্য তো এর মূল ঘটনা, চরিত্রগুলো মনে রাখা খুব দরকারি, তাই না? একদম। আমাদের কাছে যে সূত্রগুলো আছে সেগুলো তো এই ট্র্যাজেডির একদম নির্যাসটাই তুলে ধরে। হ্যাঁ। তো চলুন আজ এই সূত্র ধরেই কিছু সম্ভাব্য প্রশ্ন আর তার উত্তর নিয়ে একটু আলোচনা করা যাক, মানে পরীক্ষার প্রস্তুতি হিসেবে। ঠিক, পরীক্ষার জন্য যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেরকম কিছু পয়েন্ট নিয়ে কথা বলি, সরাসরি সূত্র থেকে। ধরুন, প্রায়ই আসে ব্রাবানশিও কে ছিলেন? হ্যাঁ, এটা আসে। উত্তরটা কিন্তু সহজ। তিনি ভেনিসের একজন ধনী সেনেটর আর ডেসডিমোনার বাবা। এইটুকু বললেই হবে। আচ্ছা, আর ওথেলো নিজে?
নাটকের তো মূল চরিত্র, তার পরিচয় আর ভেনিসে তার সম্মান, সেটার কারণ কি ছিল এটাও জানা দরকার। ওথেলো ছিলেন ভেনিসের আর্মিতে একজন জেনারেল, খুব সম্মানিত, একজন মূঢ় হওয়া সত্ত্বেও। সম্মানটা কেন পেতেন? তার বীরত্বের জন্য, বিশেষ করে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধে তিনি দারুণ সাফল্য দেখিয়েছিলেন। আসলে তার যোগ্যতাটাই ছিল প্রধান, গায়ের রং বা তিনি কোথা থেকে এসেছেন সেটা বড় কথা ছিল না। কিন্তু ডেসডিমোনার ব্যাপারটা, একজন সেনেটরের মেয়ে হয়ে তিনি ওথেলোর প্রেমে পড়লেন, এটা অনেককে একটু অবাক করে। কেন? আসলে সূত্র অনুযায়ী ডেসডিমোনা ওথেলোর জীবনের গল্প শুনে মুগ্ধ হয়েছিলেন। ও, গল্পের প্রতি আকর্ষণ। হ্যাঁ, ওই যে যুদ্ধযাত্রা, নানা রকম বিপদ, রোমাঞ্চকর অভিজ্ঞতা, এইসব। তিনি বাইরের রূপ নয়, ভেতরের মানুষটাকে গুরুত্ব দিয়েছিলেন। ওথেলোর গল্প বলার ধরনটাই তাকে টেনেছিল। কিন্তু তার বাবা ব্রাবনশীয়, তিনি তো এই বিয়েটা একদম মানতে পারেননি। একেবারেই না। তিনি ডিউকের কাছে ওথেলোর বিরুদ্ধে কি অভিযোগ আনলেন? ব্রাবানশিওর অভিযোগটা ছিল খুব সরাসরি। তিনি বললেন যে ওথেলো জাদু দিয়ে, মানে কালো জাদু বা ওই ধরনের কিছু দিয়ে ডেসডিমোনাকে বশ করেছেন। জাদু দিয়ে? হ্যাঁ, কারণ তিনি ভাবতেই পারছিলেন না যে তার মেয়ে নিজে থেকে এমন বিয়েতে রাজি হতে পারে, আর তার বিনা অনুমতিতে বিয়ে করার অভিযোগও ছিল। বেশ গুরুতর অভিযোগ তো। ওথেলো নিজেকে বাঁচালেন কি করে? ওথেলো কিন্তু খুব শান্ত ছিলেন। তিনি ডিউক আর সেনেটরদের সামনে পুরো ব্যাপারটা খুলে বললেন। কি বললেন? বললেন যে কোনো জাদু নয়, তার জীবনের সত্যি গল্পগুলোই ডেসডিমোনাকে আকৃষ্ট করেছে। খুব সহজভাবে তাদের ভালোবাসার গল্পটা বললেন। আর ডেসডিমোনা? হ্যাঁ, ডেসডিমোনাও সেখানে এলেন এবং তিনি ওথেলোর কথাই সমর্থন করলেন, পরিষ্কার করে দিলেন যে এটা তার নিজের ইচ্ছে। আচ্ছা, এবার একটু নাটকের ভিলেনের দিকে আসি। ইয়াগো কে ছিলেন তিনি? আর ওথেলো বা ক্যাসিওর উপর তার এত রাগ কেন ছিল, এটাও তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, ইয়াগো চরিত্রটা বেশ জটিল। তিনি ছিলেন ওথেলোর অধীনস্থ একজন সৈনিক, বেশ অভিজ্ঞ। কিন্তু রেগেছিলেন কেন? দুটো মূল কারণ ছিল। প্রথমটা হলো ওথেলো লেফটেন্যান্ট পদে প্রমোশনটা দিয়েছিলেন মাইকেল ক্যাসিওকে। ইয়াগোকে না দিয়ে? হ্যাঁ, অথচ ইয়াগো ওই পদটা আশা করেছিলেন। এটা তার আত্মসম্মানে খুব লেগেছিল। আর দ্বিতীয় কারণটা হলো তার একটা সন্দেহ ছিল, যদিও ভিত্তিহীন, যে অথেলোর সাথে তার স্ত্রী এমিলিয়ার কোনো সম্পর্ক আছে। ও, এই দুটো কারণ মিলিয়েই তিনি প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠেন, ওথেলো আর ক্যাসিও দুজনের ওপরে। আর ক্যাসিওকে পদ থেকে সরানোর জন্য তার প্ল্যানটা কি ছিল, এটাও তো পরীক্ষায় জানতে চায়। খুব ধূর্ত একটা পরিকল্পনা ছিল। ইয়াগো জানতেন যে ক্যাসিও মদ খেলে নিজেকে সামলাতে পারেন না। আচ্ছা। তো তিনি ইচ্ছে করে ক্যাসিও যখন পাহারার দায়িত্বে, তখন তাকে বেশি করে মদ খাইয়ে দিলেন। তারপর একটা মারামারিতে উস্কে দিলেন। মানে মাতাল অবস্থায় গন্ডগোল বাঁধালেন। ঠিক তাই। তারপর পুরো ঘটনাটা ওথেলোর কাছে এমনভাবে সাজিয়ে বললেন যাতে মনে হয় ক্যাসিওই সবকিছুর জন্য দায়ী। ফল যা হওয়ার তাই হল, ওথেলো শৃঙ্খলা ভঙ্গের দায়ে ক্যাসিওকে পদ থেকে সরিয়ে দিলেন। পরিকল্পনা মাফিক কাজ হলো। একদম। নাটকের আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হল ডেসডিমোনার রুমালটা। সেটার তাৎপর্য কি, এটা নিয়েও তো প্রশ্ন আসেই। হ্যাঁ, ওই রুমালটা খুব ইম্পর্ট্যান্ট। ওটা ছিল অথেলোর দেওয়া প্রথম উপহার ডেসডিমোনাকে। প্রথম উপহার? শুধু তাই নয়, এর একটা বিশেষ ইতিহাসও ছিল। অথেলোর মা এটা পেয়েছিলেন এক মিশরীয় জাদুকরীর কাছ থেকে। বলা হতো এটা নাকি ভালোবাসা টিকিয়ে রাখার তাবিজ বা প্রতীক। ইন্টারেস্টিং। ইয়াগো এই রুমালটাই ব্যবহার করলেন তার ষড়যন্ত্রে। তিনি তার স্ত্রী এমিলিয়ার মাধ্যমে ওটা চুরি করালেন। এমিলিয়াও জড়িত ছিলেন? এমিলিয়া না জেনেই হয়তো সাহায্য করেছিলেন। ইয়াগো পরে রুমালটা ক্যাসিওর ঘরে রেখে দেন, এমনভাবে যাতে অথেলো মনে করেন ডেসডিমোনাই ওটা ক্যাসিওকে দিয়েছেন। ব্যাস, সন্দেহের বীজ বোনা হয়ে গেল। আর এই সন্দেহের পরিণতি তো আমরা জানি, ভয়াবহ। শেষ পর্যন্ত অথেলো ডেসডিমোনার সাথে কি করলেন? ইয়াগোর কথায় তখন অথেলো পুরোপুরি বিশ্বাস করে ফেলেছেন, আর রুমালটাকে তিনি দেখলেন অকাট্য প্রমাণ হিসেবে। হাহ। ঈর্ষায় একেবারে অন্ধ হয়ে গেলেন। তিনি ভাবলেন ডেসডিমোনা বিশ্বাসঘাতকতা করেছেন, তাকে শাস্তি দিতেই হবে। শোবার ঘরে গিয়ে তিনি ডেসডিমোনাকে শ্বাসরোধ করে হত্যা করেন। নিজের হাতে? হ্যাঁ, নিজের হাতে। নাটকের শেষে কি হলো? ইয়াগো আর ওথেলোর কি পরিণতি হলো? শেষে গিয়ে ইয়াগোর সব প্ল্যান ফাঁস হয়ে যায়। মানে কিছু চিঠি পাওয়া যায়, আর তার স্ত্রী এমিলিয়াও অনেক সত্যি কথা বলে দেন। এমিলিয়া? হ্যাঁ, এমিলিয়া বুঝতে পারেন যে তার স্বামী এই ভয়ঙ্কর ঘটনার পেছনে। তখন তিনি মুখ খোলেন।
বিচারে ইয়াগোর অপরাধ প্রমাণ হয় এবং তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আর ওথেলো? ওথেলো যখন সবটা জানতে পারলেন, মানে ডেসডিমোনা যে সম্পূর্ণ নির্দোষ ছিলেন আর তিনি নিজের রাগের মাথায় সন্দেহের বশে কি সাংঘাতিক ভুল করে ফেলেছেন, সেই অনুশোচনা তিনি সহ্য করতে পারলেন না। তারপর? তিনি আত্মহত্যা করলেন। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে মানে ঈর্ষা, ভুল বোঝাবুঝি আর একজনের শয়তানি বুদ্ধি, এই সব মিলিয়ে একজন বীরের জীবন আর তার স্ত্রীর জীবন কিভাবে শেষ হয়ে গেল। ওথেলোর ভালোবাসা হয়তো গভীর ছিল, কিন্তু সন্দেহ তার বিচার ক্ষমতাকে নষ্ট করে দিয়েছিল। পরীক্ষার জন্য এই ঘটনাগুলো, চরিত্রদের মোটিভেশন, এগুলো মনে রাখাটা অবশ্যই জরুরি। তবে এর পরেও একটা প্রশ্ন মনে থেকেই যায়, তাই না? কি প্রশ্ন? যে বাইরের চাপ, অন্যের কুমন্ত্রণা আর নিজের ভেতরের দুর্বলতা, এগুলো কিভাবে একজন মানুষের, এমনকি ওথেলোর মতো শক্তিশালী মানুষেরও বিচার বুদ্ধিকে এতটা আচ্ছন্ন করে ফেলতে পারে। এটা হয়তো আমাদের আরও অনেক কিছু ভাবায়।